নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর প্রতিদিনের মতো আজ 16ই নভেম্বর শনিবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে অপারেশন সুশান্ত, পুরপিতাকে খতম করার নীলনকশা কার, কোথায় লুকিয়েছিল হামলাকারীরা। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে আঞ্চলিক খবর, তারপর জাতীয় খবর এবং সবশেষে আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো, দাউ দাউ করে জ্বলল কাঠের গোলা, মাঝরাতে নিমতলার কাছে কাঠের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড। উত্তর ব্যারাকপুর পুরসভার নিখোঁজ উপপ্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার, দানা বাঁধছে রহস্য। ক্রস ভোটেও জিততে পারল না বিজেপি, ফের দিল্লি পুর নিগমের মেয়র পদে জিতল আম আদমি পার্টি। বিজেপি সরকারের নাম পরিবর্তনের ধারা অব্যাহত, এবার বদলে গেল দিল্লির সরাই কালে খান চকের নাম। জাতিগত জনগণনা নিয়ে ঝাড়খণ্ডের জনসভা থেকে মোদিকে নিশানা রাহুল গান্ধীর। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ। লেবাননে ইসরায়েলি হামলায় 12 জন প্যারামেডিক নিহত, WHO প্রধানের শোক প্রকাশ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জোর গলায় বলেছেন, ইসরায়েলকে স্বীকৃতি নয়, ফিলিস্তিনিদের সহায়তা দেব। ইরান আমেরিকা সংঘাত থামাতে কূটনীতির খেলায় ইলন মাস্ক বৈঠক করেছেন ইরানি দূতের সঙ্গে। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। অপারেশন সুশান্ত, পুরপিতাকে খতম করার নীল নকশা কার, কোথায় লুকিয়েছিল হামলাকারীরা। কসবার কাউন্সিলরকে গুলিকাণ্ডে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। অগ্রিম মাত্র 2500-এর সুপারিতে সুশান্ত ঘোষকে খুনের ছক কষেছিল আততায়ীরা। বৃহস্পতিবার রাতেই হাজির হয়েছিল কলকাতায়। কিভাবে চলবে অপারেশন, নীল নকশা হয়েছিল কলকাতাতেই। প্রকাশ্যে একাধিক বিস্ফোরক তথ্য। শুক্রবার রাতে কসবার কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করেছে আততায়ীরা, তবে বন্দুক জ্যাম হয়ে যাওয়ায় বরাত জোরে প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। এদিকে কাউন্সিলরের সাগরেদরা ধরে ফেলেন এক অভিযুক্তকে, তাকে জেরা করেই আরও একজনকে আটক করেছে পুলিশ। প্রকাশ্যে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। পুরপিতাকে খতম করার নীল নকশা কার ছিল, কোথায় লুকিয়েছিল হামলাকারীরা। জানা গিয়েছে 10,000 টাকার সুপারি দেওয়া হয়েছিল কাউন্সিলর খুনে, অগ্রিম দেওয়া হয় মাত্র 2,500 টাকা। বৃহস্পতিবার রাতে ট্রেনে বিহার থেকে হাওড়া আসে যুবরাজ সিং, ইকবাল সহ 3 জন সুপারি কিলার। তাদের জন্য হাওড়া স্টেশনের বাইরে অপেক্ষায় ছিল ট্যাক্সি চালক আহমেদ। সেই ট্যাক্সিতে করে তাদের নিয়ে যায় বন্দর এলাকার গোপন ডেরায়। রাতে সেখানে বসেই হয় ছক কষা। সূত্রের খবর, পরিকল্পনা ছিল প্রথমে বাইকে দুজনে যাবে, তারা পিস্তল নিয়ে সুশান্ত ঘোষকে ভয় দেখাবে। স্বাভাবিকভাবেই তাতে উত্তেজনার পরিস্থিতি তৈরি হবে। সেই সময় সুযোগ বুঝে আসল শুটার গুলি চালিয়ে মিশে যাবে ভিড়ে, কিন্তু ঘটনাচক্রে তা হয়নি। ভয় দেখাতে গিয়েই ধরা পড়ে যায় যুবরাজ, সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয় তাকে। নাবালক পরিচয়, শাস্তি কমানোর চেষ্টা করে সে, কিন্তু আধার কার্ড বলছে যুবরাজ সাবালক। এদিকে ট্যাক্সি চালক আহমেদকে আটক করেছে পুলিশ। কে সুপারি দিয়েছিল, কারণই বা কী, তা জানার চেষ্টায় রয়েছে পুলিশ। তবে মনে করা হচ্ছে 2টো কারণে এই ঘটনা ঘটতে পারে। প্রথমত রাজনৈতিক শত্রুতা, আর দ্বিতীয়ত সিন্ডিকেট রাজ। কারণ টাকার বিনিময়ে এলাকায় অবৈধ নির্মাণে রাজি ছিলেন না সুশান্ত ঘোষ, ফলত তার জেরেই এই ঘটনা কিনা তাও স্পষ্ট নয়। দাউ দাউ করে জ্বলল কাঠের গোলা, মাঝরাতে নিমতলার কাছে কাঠের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড। মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড শহরে। দাউ দাউ করে জ্বলল কাঠের গোলা। নিমতলা ঘাটের কাছে মহর্ষি দেবেন্দ্র রোডের একটা কাঠের গুদামে রাত 1:30টা নাগাদ আগুনটা লাগে। খবর পেয়েই অকুস্থলে পৌঁছয় দমকলের 20টা ইঞ্জিন। প্রায় ঘন্টা 5-এর চেষ্টায় আগুন খানিকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, তবে রাত পেরিয়ে সকাল হলেও তা পুরোপুরি নিভে যায়নি। গুদামের ভিতরে ধিকি ধিকি আগুন জ্বলছে এখনও। আজ শনিবার সকালেও চলেছে আগুন নেভানোর কাজ।
এই দুর্ঘটনায় হতাহতের কোনো খবর না পাওয়া গেলেও আশপাশের একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই জানা গিয়েছে। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছিল আশপাশের বেশ কয়েকটা বাড়িতেও। তবে ঠিক কী কারণে এই আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। তবে স্থানীয়দের দাবি, রাতে আগুন লাগার পর তারা বেশ কয়েকটা বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। অনুমান করা হচ্ছে যে গ্যাস সিলিন্ডার ফাটার কারণেই হয়তো ওই বিস্ফোরণ। এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই দুর্ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু এবং মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক শশী পাঁজা। উত্তর ব্যারাকপুর পুরসভার নিখোঁজ উপপুরপ্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার। দানা বাঁধছে রহস্য। উত্তর ব্যারাকপুর পুরসভার নিখোঁজ উপপুরপ্রধান তথা তৃণমূল নেতা সত্যজিৎ ব্যানার্জির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। শনিবার সকালে বাড়ির ছাদের পরিত্যক্ত একটা ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পুলিশ দেহটা উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল 6টা নাগাদ সত্যজিৎবাবু বাড়ি থেকে বের হন, আর ফেরেননি। দলীয় কার্যালয় বা অন্যান্য পরিচিতদের বাড়িতেও তিনি যাননি। রাত 9টার পর থেকে তার মোবাইল ফোনের সুইচ অফ হয়ে যায়। পরিচিতরা তার সঙ্গে ফোনে আর যোগাযোগ করতে পারেননি। পরিবারের লোকেরা রাতে নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। শনিবার সকাল 10টা নাগাদ বাড়ির ছাদে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। দলীয় সূত্রে জানা গিয়েছে, সত্যজিৎবাবু উত্তর ব্যারাকপুর পুরসভার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। 1984 সাল থেকে তিনি টানা নির্বাচিত হয়েছেন। প্রথমে কংগ্রেস করলেও 1998 সালে তৃণমূল কংগ্রেস গঠিত হওয়ার পর থেকে তিনি দলত্যাগ করে ঘাসফুল শিবিরে নাম লেখান। 2022 সালের পুরসভা নির্বাচনে জয়ী হওয়ার পর দল তাকে পুর উপপ্রধানের দায়িত্ব দেয়। সত্যজিৎবাবু উত্তর ব্যারাকপুরের আনন্দমঠ বি ব্লকে বাস করতেন। সম্প্রতি তার বাড়ির সংস্কারের কাজ চলছে, তাই পাশের একটা বাড়িতে তিনি পরিবার নিয়ে ভাড়া থাকতেন। বাড়িতে তার মা, স্ত্রী, ছেলে এবং মেয়ে রয়েছে। শনিবার সকালে ওই ভাড়া বাড়িরই ছাদের একটা পরিত্যক্ত ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। উপপুরপ্রধানের দেহ উদ্ধারের পর নানা প্রশ্ন উঠেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বিজেপি সরকারের নাম পরিবর্তনের ধারা অব্যাহত। এবার বদলে গেল দিল্লির সরাই কালে খান চকের নাম। বিজেপি আমলে দেশের গুরুত্বপূর্ণ শহর এবং মুসলিম ঐতিহ্য বিজড়িত রাস্তা ও স্থানের নাম পরিবর্তনের ধারা চালু হয়েছে। যোগী আদিত্যনাথ মুঘল সরাইকে করেছেন দীনদয়াল উপাধ্যায়, ইলাহাবাদকে করেছেন প্রয়াগরাজ। মুসলিম স্মৃতিচিহ্ন মুছে ফেলাই যেন তাদের মূল উদ্দেশ্য, তাই বেছে বেছে মুসলিম নামগুলোতেই কোপ পড়ছে। এবার সেই তালিকায় নতুন সংযোজন দিল্লির সরাই কালে খান চকের নাম। এর নতুন নাম হয়েছে বিরসা মুন্ডা চক। যুগের পর যুগ ধরে নাম কোনো অঞ্চলের পরিচিতি বহন করে, এমনকি সেই অঞ্চলের সংস্কৃতিকে ধারণও করে। কিন্তু 2014 সালে কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থানের নাম বদল করা হয়েছে। কালে খান একজন সুফি সাধক ছিলেন। তার নামানুসারে দিল্লিতে অবস্থিত এলাকাটার নাম হয় সরাই কালে খান। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখন সরাই কালে খান চকের নাম পরিবর্তন করে বিরসা মুন্ডা চক করা হয়েছে। কেন্দ্রীয় সরকার শুক্রবার দিল্লির সরাই কালে খান আইএসবিটি চকের নাম পরিবর্তন করে বিরসা মুন্ডা চক করেছে। বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নগর উন্নয়ন মন্ত্রী মনোহরলাল খাট্টার এই ঘোষণা করেছেন। বিরসা জনজাতি সম্প্রদায়ের এক সংগ্রামী নায়ক। উলুগোলান অর্থাৎ বিদ্রোহ করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে। তাকে সম্মান জানানোর জন্য বিজেপি সরকার অন্য কোনো জায়গা বেছে নিতে পারত, কিন্তু সরাই কালে খান চককে টার্গেট করার উদ্দেশ্যের পিছনে রয়েছে মুসলিম বিদ্বেষ। এটা দক্ষিণ পূর্ব দিল্লি জেলার অধীনে। সরাই কালে খানের আশপাশের এলাকাগুলো হলো নিজামুদ্দিন, জংপুরা, খিজরাবাদ, জংপুরা এক্সটেনশন এবং লাজপতনগর। সরাই সেই জায়গাকে বলা হতো যেখানে মানুষ বিশ্রাম করতেন। দূর দূরান্ত থেকে আসা লোকজন দিল্লিতে এলে তারা এখানে কিছু সময় বিশ্রাম করত এবং তারপর তাদের যাত্রা শুরু করত। এমতাবস্থায় কালে খান নামটা সরাইয়ের সঙ্গে যোগ হয়ে জায়গাটার নাম হয় সরাই কালে খান। কালে খান ছিলেন 14 শতকের একজন সুফি সাধক। ইন্দিরা গান্ধী বিমানবন্দর এলাকায় তার সমাধিও রয়েছে। কথিত আছে যে সুফি সাধক কালে খান অন্যান্য সুফিদের সঙ্গে প্রায়ই এই সরাইখানায় থাকতেন। এই কারণে এই এলাকার নাম হয় সরাই কালে খান। লোদি শাসনামলে একটা কালে খান গম্বুজও নির্মিত হয়েছিল। এই গম্বুজটা দক্ষিণ দিল্লির কোটলা মুবারকপুর কমপ্লেক্সে রয়েছে এবং এর উপরে 1481 সালের তারিখ লেখা রয়েছে।
জাতিগত জনগণনা নিয়ে ঝাড়খণ্ডের জনসভা থেকে নরেন্দ্র মোদীকে নিশানা করেছেন রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতা এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী শুক্রবার ঝাড়খণ্ডের গোড্ডা জেলার মেহেরমায় একটা জনসভায় ভাষণ দেওয়ার সময় ঘোষণা করেছেন যে যেদিন জাতিগত জনগণনা পরিচালিত হবে সেদিন এটা দেশের রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তন করবে এবং এসটি, এসসি এবং ওবিসিদের জন্য সংরক্ষণ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, জাতিগণনার পর দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া শ্রেণী এবং গরিব মানুষরা তাদের আসল শক্তিকে চিনতে পারবেন, যা ভারতীয় রাজনীতিতে নতুন যুগের সূচনা করবে। রাহুল গান্ধী জোর দিয়ে বলেছেন, বিজেপি জাতিগত জনগণনার দাবি প্রত্যাখ্যান করলেও কংগ্রেস তার জন্য চাপ অব্যাহত রাখবে। দলিত, আদিবাসী এবং অনগ্রসর শ্রেণীর প্রকৃত সংখ্যা হাতে পেলেই আমরা 50% সংরক্ষণের ঊর্ধ্বসীমা তুলে দেব। রাহুল গান্ধী বিজেপির বিরুদ্ধে ঝাড়খণ্ডে অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণ 27% থেকে কমিয়ে 14% করার অভিযোগ করেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন যে কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের অধীনে এসটিদের জন্য সংরক্ষণ 26% থেকে বাড়িয়ে 28%, তফসিলি জাতিদের জন্য 10% থেকে বাড়িয়ে 12% এবং ওবিসিদের জন্য সংরক্ষণ 14% থেকে বাড়িয়ে 27% করা হবে। ঝাড়খণ্ড ও মহারাষ্ট্রের নির্বাচনকে শুধু রাজনৈতিক ক্ষমতার জন্য নয়, আদর্শের লড়াই বলে বর্ণনা করে রাহুল গান্ধী বলেছেন, বিজেপি এবং আরএসএস সংবিধানকে দুর্বল করার চেষ্টা করছে, অন্যদিকে কংগ্রেস এবং ইন্ডিয়া জোট সংবিধানকে সুরক্ষিত রাখার জন্য লড়াই করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে নিশানা করে রাহুল গান্ধী বলেছেন, মোদীজি বলছেন যে রাহুল গান্ধী লাল বই দেখাচ্ছেন এবং তার পাতাগুলো ফাঁকা রয়েছে। তিনি আসলে এটা বলেছেন এই কারণে যে তিনি এটা পড়েননি। যদি তিনি তা করতেন তাহলে তিনি দেশে ঘৃণা এবং সহিংসতা ছড়াতেন না। রাহুল গান্ধী আমলাতন্ত্রের শীর্ষ স্তরে প্রান্তিক সম্প্রদায়ের কঠোর প্রতিনিধিত্বের বিষয়টাও তুলে ধরেছিলেন। তিনি বলেছেন, 90 জন আধিকারিক রয়েছেন যারা সমস্ত জিএসটি নিয়ন্ত্রণ করেন এবং কিভাবে তহবিল বিতরণ করা হবে তা স্থির করেন। এই 90 জনের মধ্যে মাত্র একজন আদিবাসী, যদিও তাদের জনসংখ্যা 8%। অনগ্রসর শ্রেণী, যারা জনসংখ্যার অন্তত 50%, তাদের মধ্যে মাত্র 3 জন অফিসার রয়েছেন যারা প্রতি 100 টাকার মধ্যে মাত্র 5 টাকার বিষয়ে সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করেন। তিনি দেশবাসীকে মনে করিয়ে দেন, ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, যিনি আদিবাসী সম্প্রদায়ভুক্ত, তাকেই বিজেপি এবং আরএসএস নিশানা করেছে, এমনকি তাকে জেলেও পাঠিয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ। শনিবার 16 নভেম্বর সকালে বাংলাদেশের রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশন 2024-এর তৃতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার বাংলাদেশ। দেশে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ। এজন্য সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি। 3-0 ভিত্তিতে সভ্যতা তৈরির আহ্বান জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, এই সভ্যতা আমাদের ব্যর্থ করেছে। শুধু পরিবেশের দিক দিয়েই নয়, মানুষ মুনাফার পেছনে মরিয়া হয়ে ওঠাও এর জন্য দায়ী। আসুন আমরা নতুন একটা সভ্যতা তৈরি করি 3-0 ভিত্তিতে, যেখানে সম্পদকে কুক্ষিগত করা হবে না, সবার মাঝে সমানভাবে বন্টন হবে সম্পদ। প্রধান উপদেষ্টা আরও বলেছেন, বিদেশি অতিথিদের বলবো, আপনারা রাস্তাগুলো ঘুরে দেখুন, বাংলাদেশের তরুণদের মনের ভাষা বুঝতে পারবেন। আমি আপনাদের আহ্বান জানাবো নতুন একটা বিশ্ব গড়ার বিষয়ে ভাবতে, যেভাবে আমাদের তরুণরা আমাদের নতুন একটা বাংলাদেশের বিষয়ে ভাবতে শিখিয়েছেন। লেবাননে ইসরায়েলি হামলায় 12 জন প্যারামেডিক নিহত, WHO প্রধানের শোক প্রকাশ। স্বাস্থ্যসেবার সঙ্গে সরাসরি জড়িত এইসব ব্যক্তির নিহত হওয়ার ঘটনায় শোক জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHOর মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়াসুস। আজ শনিবার এক এক্স বার্তায় WHOর অর্থাৎ হুর মহাপরিচালক জানিয়েছেন, লেবাননের আলবেক জেলার দেরউস গ্রামের বেসামরিক প্রতিরক্ষা কেন্দ্রে বিমান হামলায় 12 জন প্যারামেডিক নিহত হয়েছেন। কেন্দ্রটা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। WHOর প্রধান তেদ্রোস আধানম গেব্রেয়াসুস লিখেছেন, সংঘাতের সময় স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা এখন নতুন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এটা বন্ধ করতে হবে সবখানেই।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জোর গলায় বলেছেন, ইসরায়েলকে স্বীকৃতি নয়, ফিলিস্তিনিদের সহায়তা দেব। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আবারও বলেছেন, তার দেশ ফিলিস্তিনিদের সহায়তা করে যাবে, ফিলিস্তিনিদের সহায়তা দেবে, ইসরায়েলকে স্বীকৃতি দেবে না। লাতিন আমেরিকার দেশ পেরুতে গতকাল শুক্রবার এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন এপেকের সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম এই মন্তব্য করেছেন। ইসরায়েলের সঙ্গে বরাবরই কূটনৈতিক দূরত্ব বজায় রেখে চলে মালয়েশিয়া। এই নীতিতে পরিবর্তন আনতে চায় কিনা তার সরকার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে এই প্রশ্ন করা হয়েছিল। জবাবে তিনি ইসরায়েল ও ফিলিস্তিন নিয়ে নিজের সরকারের আগের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেছেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের ক্রমবর্ধমান সহিংসতার বিষয়ে এবারের এপেক সম্মেলনে একমাত্র দেশ হিসাবে মালয়েশিয়া প্রশ্ন তুলেছে। আনোয়ার ইব্রাহিম বলেছেন, একটা জাতির অধিকারের বিষয়টা অস্বীকার করা হলে আমরা কিভাবে অর্থনীতি এবং মুক্ত বাণিজ্য সম্পর্কে কথা বলতে পারি? এটা ন্যায় বিচারের বিষয়, যেখানে প্রয়োজন সেখানেই ফিলিস্তিনিদের জন্য সমর্থন অব্যাহত রাখবে মালয়েশিয়া। ইরান আমেরিকা সংঘাত থামাতে কূটনীতির খেলায় এবার ইলন মাস্ক বৈঠক করেছেন ইরানি দূতের সঙ্গে। ইরান আমেরিকা সংঘাত বহুদিনের, গাজা যুদ্ধের পর থেকেই দুদেশের মধ্যে চাপানুতর আরও বেড়েছে। এবার ওয়াশিংটন তেহরানের দ্বিপাক্ষিক সম্পর্ক ঠিক করতে আসরে নেমেছেন টেসলা কর্তা এলন মাস্ক। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যেই তার প্রশাসনে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নিয়েছেন ধনকুবের মাস্ক। আর দায়িত্ব পেয়েই প্রযুক্তির ময়দান থেকে কূটনীতির খেলায় নাম লিখিয়ে ফেলেছেন তিনি। নিউ ইয়র্ক টাইমস সূত্রে খবর, গত সোমবার রাষ্ট্রসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সঈদ ইরাভানির সঙ্গে দেখা করেছেন ইলন মাস্ক। নিউ ইয়র্কে প্রায় 1.5 ঘন্টার জন্য বৈঠকে বসেছিলেন দুজনে। তবে ঠিক কী নিয়ে তারা কথা বলেছেন সে বিষয়ে মুখ খুলতে নারাজ দুদেশের আধিকারিকরাই। তবে মনে করা হচ্ছে, নানা সমস্যার সমাধান করে কিভাবে ইরান আমেরিকা সংঘাত দূর করা যায় সেই নিয়েই আলোচনা হয়ে থাকতে পারে তাদের মধ্যে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি নিয়েও হয়তো কথা বলেছেন দুজনে। প্রসঙ্গত 2020 সালে ডোনাল্ড ট্রাম্প জমানাতেই নিহত হন ইরানের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি। সে বছরের 3রা জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলা হয়। সোলেমানি সহ প্রাণ যায় 8 জনের। পাল্টা মার্কিন সেনাঘাঁটিতে রকেট হামলা চালিয়েছিল ইরানের সেনা। সেই থেকেই দুদেশের মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে। একদম শেষে বলি, ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন, নিউজ নির্ভীকে চোখ রাখুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।